সাফিসিয়েন্ট, এর বেশি কিছু লাগবে না। আর সাথে যেমন আরেকটা টপিক পড়ে ল্যাবরেটরি হ্যাজার্ডস উইথ টাইপস। আমরা যখন আমাদের ভাইভা গুলো নেই, হ্যাঁ, ভাইভা গুলো নেওয়ার সময় যে আমাদের যেটা প্র্যাকটিক্যাল পোর্শন থাকে ওখানে একটা থাকে যে তোমাদের নোট বইয়ে লেখা যে আমাদের ল্যাবরেটরিতে কি কি হ্যাজার্ড হতে পারে, কি কি আমরা মেজার নিব, জাস্ট ওই জিনিসগুলো। এটা হচ্ছে ভাইভাতে অনেক সময় ধরে যেটা তুমি হয়তো হঠাৎ করে কোন একটা কথা প্রসঙ্গে আসলে জিজ্ঞেস করে, না কিন্তু জিজ্ঞেস করে না। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? বিডিএস এমবিবিএস? ইয়েস ম্যাডাম। তাহলে আমাদের লাগছে, হ্যাঁ এমবিবিএস বলো, রেসপন্স করো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ক্লিয়ার না? এখন আসো আরেকটা নেক্সট টপিক হচ্ছে the normal level of serum bilirubin, mechanism of causation of jaundice। তার মানে জন্ডিস আর বিলিরুবিন মেটাবলিজম। বিলিরুবিন মেটাবলিজম তোমার পরীক্ষায় আসুক না আসুক, তোমার জন্ডিস বোঝার জন্য এটা তোমাকে জানতেই হবে। প্লিজ টার্ন অফ ইউর অল মাইক্রোফোনস। যার কথা বলার দরকার হবে সে তখন মাইক্রোফোন অন করবে, না কি আমার কথাগুলো শুনে। ইয়েস, ভেরি গুড। তাহলে বিলিরুবিন মেটাবলিজম পরীক্ষায় আসুক, যদি এটা বিডিএস হয়তো সেরকম করে আসে না, এমবিবিএস এ যেমন ধরো ফিজিওলজি সেটা এটা একই জিনিসই, কিন্তু আমার কাছে তো আমি তো ফিজিওলজির বই থেকে পড়ি না, আমার কাছে লিপিংকটের যে বিলিরুবিন মেটাবলিজম আছে ওখানে ডায়াগ্রাম সহ আছে, ওখান থেকে আমি যে পড়িয়েছিলাম তখন আমি ওখান থেকে পড়িয়েছিলাম তোমাদের। ওই জিনিসটা যদি পড়ে যাও, আমি বারবার পরীক্ষায় আসতে হবে কথা না, তোমার জন্ডিসের যেটা আমরা যেটা বলি ক্লিনিক্যাল, তারপর যে হেপাটিক, পোস্ট হেপাটিক, প্রি হেপাটিক, কোনটা এটা বাড়ছে, কোনটা কমছে, কোনটা আসছে না, কোনটা কেন বেশি হচ্ছে, এই জিনিসগুলো বোঝার জন্য বিলিরুবিন মেটাবলিজম অবশ্যই পড়তে হবে। আর বিডিএস এটা কখনোই আমি আসতে দেখি না, কিন্তু এমবিবিএস অনেক সময় আসতে পারে ডিসকাস দ্য বিলিরুবিন মেটাবলিজম। তারপর আসে জন্ডিস। জন্ডিস বিডিএস এমবিবিএস দুজনের জন্য ইম্পর্টেন্ট একদম। তোমার বিডিএস এর হয়তো এটা রিটেনে আসে না, কিন্তু এমবিবিএস তোমার অলরেডি প্রফিট কোশ্চেন ডিসকাস করছো, প্রফিট কোশ্চেনে দেখবে অনেক কোশ্চেন আসে। প্রথমে যেটা আমি বারবার বলি, তোমরা আগে রেসপেক্টিভ কার্ডের প্রফিট কোশ্চেন সলভ করবে, কারণ দেখা গেছে অনেক সময় 5 to 10% কোশ্চেনকে এডিট করে আসছে, নতুন অ্যাড করে না, তাই না, যেগুলো তো আমরা জানি না। কিন্তু আমরা সবসময় 1.5 বছরে তোমাদের যে করেছি চেষ্টা করেছি আমাদের কার্ড ফাইনাল চার্ট করতে সবসময় প্রফিট থেকে কোশ্চেন দিতে, যেহেতু প্রফিট কোশ্চেন থেকেই কোশ্চেন আসে। এবং এই টিপিক্যাল কোশ্চেন গুলো জানার জন্য আমি বারবার যেটা বলি প্রফিট কোশ্চেন গুলো কাটবে। এটা গেল। এখন ভাইবার জন্য যেমন ধরো ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ জন্ডিস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আরেকটা কমন কোশ্চেন থাকে তোমার, there is a difference between different types of jaundice. There is a pre-hepatic, hepatic and post-hepatic, particularly the enzymatic difference. এনজাইম, কোন এনজাইম কোনটাতে বাড়ছে, কোনটাতে কমছে, কোনটাতে অ্যাবসেন্ট থাকে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ধরো বিলিরুবিন কোনটাতে ইউরিনে প্রেজেন্ট থাকে, কোনটাতে অ্যাবসেন্ট থাকে, কেন অ্যাবসেন্ট থাকে, এই জন্য আমি বারবার বলছি বিলিরুবিন মেটাবলিজমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর নরমাল বিলিরুবিন লেভেল, ম্যাম অনেকে জয়েন করতে পারতেছে না। ও সরি আমি এদিকে খেয়াল করি নাই, সরি। ওকে, থ্যাংক ইউ। আমি এদিকে তাকাচ্ছিলাম তো, এদিকে তাকাই নাই আমি। ওকে, তারপর যেমন ধরো নরমাল বিলিরুবিন লেভেল, সেরাম নরমাল বিলিরুবিন লেভেল বোথ মিলিমোল এন্ড দা মিলিগ্রাম। তারপর হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস, ল্যাটেন্ট জন্ডিস আছে না, এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আর জন্ডিসের ডিফারেন্সিয়েশনের মধ্যে প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিকের মধ্যে তোমার যেমন ধরো এনজাইমগুলো কিন্তু প্রি হেপাটিকে বাড়েই না, কারণ প্রি হেপাটিকটা আমরা বারবার বলেছি এটা হচ্ছে তোমার ব্লাড ডিজিজের সাথে রিলেটেড, কাজে এখানে আর এনজাইমগুলো রিলিজ হচ্ছে লিভারে, কাজে এটা বাড়বে শুধুমাত্র যদি হেপাটিক জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিস হয় এখানে, ক্লিয়ার। আচ্ছা, তারপর গেল এটার সাথে আমি লিভার ফাংশন টেস্টটা বলি। লিভার ফাংশন টেস্টটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই নক করেছো, ঠিক আছে। আমাদেরকে যে স্যার পড়িয়েছিল আমিও তোমাদেরকে ওভাবে পড়ানোর চেষ্টা করেছি, আবার তোমরা আমাকে অনেকে ছবি তুলেও পাঠিয়েছো। মোটামুটি দেখো সবগুলোই কিন্তু একই, তবে আমার মনে হচ্ছে আমি যেভাবে করেছি এটা মনে হচ্ছে একটু দেখতে বা করতে ভালো লাগে। এটা হচ্ছে রুটিনলি করি আর হচ্ছে রুটিনলি করি না। রুটিনলি কোন কোন টেস্টগুলো করে আমরা স্পেসিফিক কোন কোন টেস্টগুলো।
তোমরা তোমাদের কাছে যেটা মনে হয়, কিন্তু আমার কাছে আমি যেটা সালাম থেকে করেছিলাম, আমার কাছে easy মনে হয়েছে যে না, তোমাদেরকে করতে দিয়েছি। করতে পার্টিকুলারলি আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার routine perform test, that is the routinely perform test, that is the serum bilirubin level, enzymatic level, আরো কি কি আছে না ওগুলা। তারপর হচ্ছে তোমার সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমাদের যেটা বেশি লাগে ভাইভা তো আসে, সেটা হচ্ছে তোমার অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও। এটা খুব কমনলি জিজ্ঞেস করে ভাইভাতে যে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও তোমার কিসে অল্টার্ড হয়। এটা হচ্ছে তোমার ক্রনিক লিভার ডিজিজ অল্টার্ড হয়ে যায় অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, ঠিক আছে। ক্রনিক লিভার ডিজিজে এটা অল্টার্ড হয়। আর অন্যগুলো আমি পড়ানোর সময় বলেছিলাম, শুধু প্রথমে সেরোলজিক্যাল টেস্টের নামগুলো দিবে, নামগুলো দিয়ে যেগুলো কয়েকটি ইম্পর্টেন্ট, সেরাম অ্যালবুমিন, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, গ্লোবুলিন, এগুলো একটু একটু ডিসকাস করবে। ক্লিয়ার? তাহলে এগুলো লিভার ফাংশন টেস্ট, আর সাথে হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল এনজাইমোলজি, দ্যাট ইজ দ্য আমরা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইম related with the liver disease and the heart, that is the myocardial infarction. এগুলো আমরা কলেজে পড়ানোর সময় অনেকবার ডিসকাস করেছি। যেমন এগুলোর সাথেও কিন্তু ওই যে জন্ডিসের সাথে কিন্তু মোটামুটি চলে আসে, তাই না? যে লিভারের সাথে কোন কোন এনজাইম রিলেটেড, দ্যাট ইজ দ্য এএলটি, এএসটি, তারপর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস কোন ধরনের লিভার ডিজিজে বাড়ে, দ্যাট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস, তাই না? এগুলো। তারপর আবার হার্টের যে এনজাইম গুলো ছিল, দ্যাট ইজ এএসটি, তারপর যে ক্রিয়েটিন ফসফোকাইনেজ, তারপর ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, আর ছিল হচ্ছে তোমার ট্রোপোনিস। একটা কথা অনেকেই জিজ্ঞেস করো যে ট্রোপোনিসের কথা না বললেও লিখতে হবে কিনা। পার্টিকুলারলি এখন যেমন দেখা যায়, আমরা কিন্তু হার্ট ডিজিজ চেক করতে গেলে আমরা কিন্তু এনজাইম গুলো চেয়ে প্রথমে ট্রোপোনিনটা করতে দিই। হ্যাঁ, এই জন্য ওটা লিখুক না লিখুক, তুমি এনজাইম গুলো লেখার পরে ট্রোপোনিনটাও সাথে সাথে লিখে দিবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকুলার ট্রোপোনিন আই, ঠিক আছে। লেভেল গুলো, যেমন লেভেল গুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে ট্রোপোনিনের লেভেল কি, যেটা আমরা করেছি অত ডিটেইলস দেওয়ার দরকার নেই, ওভাবে বললেই হবে। ক্লিনিক্যাল এনজাইমোলজি। আরেকটা জিজ্ঞেস করতে পারে তোমার যে হার্টের যে এনজাইম গুলো আছে, হার্ট এনজাইম গুলোর মধ্যে যেমন ক্রিয়েটিন ফসফোকাইনেজ, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, আর মাঝে মাঝে হচ্ছে এএসটি, তাই না? এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে আগে আসে? ক্রিয়েটিন ফসফোকাইনেজ। কোনটা অনেক দিন ধরে ব্লাডে রেজ থাকে? এই যে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। এই ধরনের কোশ্চেনটা যেগুলো আমি আগে ডিসকাস করেছি ওগুলো। তারপর আসলো লিপিড প্রোফাইল এন্ড देयर ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি। এখানে লিপিড প্রোফাইলের মধ্যে আমরা ব্লাডের লিপিডে যেগুলো আমরা বলেছিলাম, that is the total cholesterol, LDL level, HDL level, then the triglyceride level, মানে এগুলো ডিজায়ারেবল লেভেল কি। এই চারটার মধ্যে শুধুমাত্র HDL ছাড়া বাকিগুলো লেস দেন হলে আমাদের জন্য ভালো, আর LDL টা মোর দেন হলে আমাদের জন্য ভালো, তাই না? এগুলো আমরা অনেক করেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আর লিপিড প্রোফাইলটা কখন করলে ভালো? এটা ব্লাড গ্লুকোজের মতো ফাস্টিং কন্ডিশনে করলে সবচেয়ে ভালো, এবং এটা লিখিয়ে দেওয়া হয় যে ফাস্টিং লিপিড প্রোফাইল। অনেক সময় লেখাও হয় না, কিন্তু তোমার তারপর এটা ফাস্টিং কন্ডিশনে করা হয়, ঠিক আছে। লিপিড প্রোফাইল। আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করেছিল আর একটা মেয়ে মনে হয়, যে আমাদের জন্য ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন। ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন আসলে আমি আগে পড়াতাম, এখন আর পড়াই না কেন? কারণ এটা তোমাদের দেখলাম কারিকুলামের মধ্যেও নাই, এবং আমি প্রফে আমি যে কোশ্চেন গুলো দেখেছি সেখানে কোনো কোশ্চেন পাই নাই। এখন তোমরা যদি পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে। এটা খুবই কঠিন আর এটা অনেক ঝামেলার একটা। তার মধ্যে শুধুমাত্র মনে আমি তোমাদের দু একটা পয়েন্ট, হচ্ছে জেনেটিক নোমেনক্লেচার, এটা মনে হয় পড়েছিলাম আমার যতখানি খেয়াল করছে আর কি। তারপর আসলে হচ্ছে লিপিড প্রোফাইল। ও আর হচ্ছে কনভার্সন ফ্যাক্টর, যেমন ধরো লিপিডের মধ্যে একটা আছে না যে ফ্রেডরিক ওয়ালসন, একটা যে তোমার মিলিগ্রামকে মিলিমোলে নিতে হলে এটা হচ্ছে কেন লাগে? এটা হচ্ছে তোমার দ্যাট ইজ কোথায় অসপি, অসপিতে লাগে। আর অনেক সময় ভাইবা কোশ্চেন হিসেবে আসে, তখন এটা লাগতে পারে। এখন আসো, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া তোমার বিএস এর জন্য অত ইম্পর্টেন্ট না, বাট MBBS it's very very important as short note, very important. প্রোটিনিউরিয়া আমি তো তোমাদেরকে মনে হয় ভালো করেই পড়েছিলাম, সেটাও পড়তে পারো, অথবা তোমার যদি দেখো MBBS সরি ABC বই আমার অনেক ভালো লেখা আছে,
সেখান থেকে করতে পারো। প্রোটিনিউরিয়া করবে হচ্ছে শর্ট নোটশিপ। এখানে কি কি, যেমন ডেফিনেশন অফ প্রোটিনিউরিয়া, নরমালি কতখানি প্রোটিন লস হলে সেটাকে আমরা হেলদি বলছি, নট প্যাথোলজিক্যাল। তারপর মাইক্রো অ্যালবুমিনিয়া লেভেল, মাইক্রো অ্যালবুমিনিয়ার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, তেমন হচ্ছে মাইক্রো অ্যালবুমিনিয়া ক্লিনিক্যাল সিগনিফাই করে কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ঠিক আছে, কয়েকটা টার্ম থাকে, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, তোমাদের যখন প্র্যাকটিক্যালি যে থাকে না যে হিট কোয়াগুলেশন টেস্ট, তখনই কিন্তু প্রোটিনিউরিয়া, ম্যাসিভ প্রোটিনিউরিয়া কজ জিজ্ঞেস করে। ম্যাসিভ প্রোটিনিউরিয়ার মধ্যে কজ বললে তোমার ইম্পর্টেন্ট কজ বলতে হবে কোনটা, দ্যাট ইজ হোয়াট, ভেরি গুড, নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, এটা বলতে হবে প্রথমে। এটা গেল হচ্ছে প্রোটিনিউরিয়া। তাহলে প্রোটিনিউরিয়া আমি যেভাবে পড়েছি ওখানে দেখতে পারো, অথবা তোমার যদি এবিসিতে মনে হয় যে না এটা আরো ভালো আছে সেখান থেকে দেখতে পারো। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নরমাল কতখানি প্রোটিন লস হচ্ছে আর কতখানি প্রোটিন লস হলে আমাদের মাইক্রো অ্যালবুমিনিয়া, ম্যাক্রো অ্যালবুমিনিয়া। আর একটা হচ্ছে মানে প্রোটিন ক্রিয়েটিন রেশিও, দিস ইজ নাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই জিনিসটা মানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এই ইয়েতে, দ্যাট ইজ এফএসএ। Yes, ma'am. Yes, ma'am. ওই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর প্রোটিনিউরিয়া বিডিএস এ নাও আসতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না, দেখতে পারো তোমরা। এটা গেলে হচ্ছে প্রোটিনিউরিয়া। আর কিডনি ফাংশন টেস্ট অথবা রেনাল ফাংশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, সেম লাইক দ্যাট অফ ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, সাউন্ডটা বোঝা যাচ্ছে না ম্যাম, কিছুক্ষণ পর পর ম্যাম কেটে যাচ্ছে ম্যাম। তাই? আচ্ছা, আমি তো আমার এখানে তো আমি তো জানি বলে যেগুলো দ্যাট ইজ দ্য ওয়াইফাই যে সিগন্যালটা তো আমি একদম পুরোই দেখতে পাচ্ছি, মাঝে মাঝে কোনো কেটে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, প্রোটিনিউরিয়াটা ইম্পর্টেন্ট হচ্ছে এমবিবিএস এর জন্য, বিডিএস এর জন্য সেরকম ইম্পর্টেন্ট না। তারপরে তোমরা গ্রস এটাকে দেখে যাবে, প্রোটিনিউরিয়ার ডেফিনিশন কত হলে মাইক্রো অ্যালবুমিনিয়া, কত হলে ম্যাক্রো অ্যালবুমিনিয়া। আর রেনাল ফাংশন টেস্ট দুই দলের জন্য ইম্পর্টেন্ট, বিডিএস এমবিবিএস। রেনাল ফাংশন টেস্টটা আমি দেখেছি তোমার, আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছিলাম আমি এবিসির সাথে আরো অনেক কিছু অ্যাড করে দিয়েছি রিলেটেড কোশ্চেন। তোমরা আমার মনে হয় এবিসিতে রেনাল ফাংশন টেস্টটা অনেক ভালো আছে। ওখানে হয় কি কিছু ডিসকাস করা নাই তো অত বেশি রিলেটেড কোশ্চেন হিসেবে আসতে, যেন আমি ওটা মানে ডিসকাসে করে দিয়েছিলাম যেগুলো রিলেটেড কোশ্চেন আসে। ঠিক আছে, রেনাল ফাংশন টেস্ট। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি থাইরয়েড। থাইরয়েড ফাংশন টেস্ট বিডিএস এমবিবিএস দুজনের জন্য ইম্পর্টেন্ট। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে যেমন প্রথমে আসতে হবে টিএসএইচ, তাই না? অনেকগুলো টেস্ট আছে, কিন্তু এক নম্বরে আমাকে লিখতে হবে থাইরয়েড ফাংশন টেস্ট। এখন থাইরয়েড ফাংশন টেস্ট কেন এক নম্বরে, আর এটা কেন ইম্পর্টেন্ট, থাইরয়েড ফাংশন টেস্ট আর টিএসএইচ কেন এক নম্বরে লিখবো, আর থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট কেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্টিকুলারলি ফর এমবিবিএস। বলো, বলবে কিছু? আচ্ছা ঠিক আছে, তারপর আসো নরমাল লেভেল অফ টিএসএইচ, বিডিএস, এমবিবিএস দুই দলের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আর T3 T4 এর লেভেল যদি মনে রাখতে পারো ভালো, মনে রাখতে না পারলেও কোনো অসুবিধা নেই, কিন্তু টিএসএইচ লেভেলটা মনে রাখতেই হবে। এবং কতর উপরে গেলে আমি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলছি, কতর নিচে গেলে আমি প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বলছি, এটা স্যার পড়িয়েছেন আশা করি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট বিডিএস এমবিবিএস দুটার জন্য টিএসএইচ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেমন কিডনি ফাংশন টেস্ট। কিডনি ফাংশন টেস্টের মধ্যে এক জায়গায় আসে তোমার ব্লাডে আমরা কিডনি ফাংশন টেস্ট দেখার জন্য কোনটা করি, যেটা আমরা করি হচ্ছে ব্লাড ইউরিয়া আর সেরাম ক্রিয়েটিনিন। এগুলো আমি ক্লাসে অনেক ডিসকাস করেছি। কেন বলছি, যেন আমি গত প্রফে বিডিএস এর একটা মেয়েকে সেরাম ক্রিয়েটিনিন লেভেল জিজ্ঞেস করেছিলাম, পারে নাই। তাহলে সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া এই লেভেল গুলো তো অবশ্যই পারতে হবে, অবশ্যই জানতে হবে, তাই না? আর এখানে একটা কোশ্চেন আছে, ব্লাড ইউরিয়া আর সেরাম ক্রিয়েটিনিন মধ্যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ কিডনি ফাংশন? ওয়াই, ক্রিয়েটিনিন আর ওয়াই, সেগুলো ক্লাসে অনেকবার ডিসকাস করা হয়েছে, দেখবে এগুলো আমার নোটেও আছে, বইও আছে। আচ্ছা, আমি আবার থাইরয়েড ফাংশন টেস্টে আসি। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে তাহলে বললাম যে টিএসএইচ কেন ইম্পর্টেন্ট এবং কেন আমি এক নাম্বার না, কিন্তু ফিজিওলজি পড়ায় সবসময় খেয়াল করবে এই যে ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি কার্ডটা বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ড, এখানে কিন্তু অনেক কিছু ফিজিওলজি দিয়ে দেয়। এই জন্য এই কার্ডের
ফিজিওলজি পড়তে যা যা আছে সেগুলোর সাথে করতে হবে। And আমি কেন বলছি ম্যাডাম কত বেজে বেজে আসতেছে? তাই কথা কি আটকে যাচ্ছে? ইয়েস ম্যাডাম। আমি দেখেন আমার ওয়াইফাই কানেকশন তো ভালোই দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমি রিপিট করছি, ক্লিনিক্যাল এনজাইমোলজি বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এই কার্ডে আমরা যেগুলো পড়াই না কিন্তু ফিজিওলজি পড়াই, ওগুলো কিন্তু বায়োকেমিস্ট্রি পরীক্ষার সময় করবে। কি কারণে? দেখবে ক্লিনিক্যাল এনজাইমোলজি যেটা আমাদের পেপার 2 মনে হয়, পেপার 2 গ্রুপ 1 অনেক কোশ্চেন দেখবে, অনেকগুলো কোশ্চেন তোমার ফিজিওলজি থেকে চলে আসে, মানে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি ফিজিওলজি পড়াচ্ছি না পড়াচ্ছি। এই জন্য আমি আবারও বলছি, ফিজিওলজি যেগুলো পড়ায় আমরা পড়াই না, পার্ট অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল যেমন ক্লিনিক্যাল দ্যাট ইজ হোয়াট এন্ডোক্রাইনোলজি সেগুলো পড়াবে, যেমন ধরো দ্যাট ইজ দ্য অ্যাডিসনস ডিজিজ, আর একটা আছে না অ্যাডিসনস ডিজিজ, আর কি আছে বলতো মেক্সিমা, তারপর হচ্ছে ক্রিটিনিজম, তারপর হচ্ছে তোমার শর্ট স্ন্যাপিং যেটা আমরা পড়াই, তারপর হচ্ছে তোমার কিচ্ছু বুঝতে পারছো না? না ম্যাডাম বাঁচতেছে। আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি, কত তোমরা বেঙ্গি আমার বেঙ্গি কথা কত বেঙ্গি বেঙ্গি আসতেছে ওদিক থেকে। তাই এখন তো যে ফার্স্ট ইয়ার ক্লাস নিলাম ওরা তো করে নাই, কমপ্লেন করে নাই। আচ্ছা মোট কথা ক্লিনিক্যাল এনজাইমাল ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আর ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি সব সব কোশ্চেন মিলিয়ে একসাথে করবো, এটা হচ্ছে ক্লিয়ার। জি ম্যাডাম। কারণ প্রফের কোশ্চেন গুলোতে পার্টিকুলার আমি এমবিবিএস এর জন্য বলছি, যে অনেক কোশ্চেন ফিজিওলজি পড়িয়েছে আমরা পড়াইনি আসে, আবার আরেক কতগুলো কোশ্চেন যেগুলো এখনকার কারিকুলামে নাই, এক্সামিনেশন সাপ্রেশন টেস্ট, শর্ট স্ন্যাচিং টেস্ট, এগুলো চলে আসে। কাজেই প্রফের কোশ্চেনে যা যা থাকবে এগুলো মনে হয় আমরা পড়িয়েছি তাই না, ওগুলো অবশ্যই করবে। এই যে ক্রিয়েটিনিন না ক্রিয়েটিন ক্রিয়েটিন ক্রিয়েটিনিজম, তারপর হচ্ছে মিক্সিডিমা, অ্যাডিসনস ডিজিজ, কুশিং সিনড্রোম, এগুলো সব করতে হবে। এগুলো ফিজিওলজি পড়াই আমরা পাই, কিন্তু বায়োকেমিস্ট্রি থেকে এগুলো চলে আসে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ম্যাডাম আবার কত বেজে বেজে আসতেছে। হ্যাঁ এরকম তো করছে, কিন্তু আমি তো এখানে আমার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমি ডায়াবেটিসে চলে যাচ্ছি। ডায়াবেটিস, বিডিএস এবং এমবিবিএস বোথ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। ম্যাডাম আপনি না Yes, হয় ma'am. ডিসকানেক্ট করে আবার যদি কানেক্ট করেন তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি তাহলে আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো তোমাদেরকে। না ওইটা আমরা তো থাকবো এখানে, আপনি যদি লিভ দিয়ে আবার জয়েন দেন তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা কি করবো, আমি এন্ড দিয়ে আবার জয়েন দিব? জি ম্যাডাম। আচ্ছা এন্ড করে দিলাম, লিভ দ্য মিটিং। আচ্ছা তোমাদের এস, তারপর আমি কি করব, আমি তো লিভ করলাম, লিভ করার পর এখন আবার তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। Yes, ma'am. কিন্তু আমি তো আমি লিভ করেছি কিন্তু ইয়ে করি নাই, তো তোমরা কেন শুনতে পাচ্ছ আমাকে? আমি তোমাদেরকে বাদ দেই নাই, লিভ হয় নাই এখন ম্যাডাম। তোমাদেরকে সব কেটে দিব? না না ম্যাডাম জাস্ট আপনি লিভ নিয়ে আপনি আবার জয়েন লিভ হয় দিবেন। না? এখন হইছে। ম্যাডাম বলো আমাকে শুনতে পাচ্ছো? ম্যাডাম আসছে। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট। হয়ে গেছে। ম্যাডামের কথা শোনা ম্যাম যাচ্ছে না। আনমিউট করেন। ম্যাডাম Ma'am, আপনার কথা unmute শোনা করেন। যাচ্ছে না। হয়েছে ম্যাডাম বলতেই আছে। হোয়াটসঅ্যাপে বল ম্যাডামকে। ম্যাডামকে কল দিই আমি, দাঁড়া। ম্যাম কি ম্যাম আপনি আনমিউট করেন, আপনারটা মিউট হয়ে গেছে। আমাদের কথা শুনতেছে না ম্যাডামে। শুনতে পাচ্ছ? জি ম্যাডাম এখন শুনতে পাচ্ছে। ম্যাম এখন শোনা যাচ্ছে। ক্লিয়ার? জি ক্লিয়ার? ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিসকাস করছি ডায়াবেটিস, ডায়াবেটিস, বিডিএস, এমবিবিএস। ম্যাডাম আমার শোনা যাচ্ছে না।
আবার মনে হয় ম্যাম মিউট করে দিছে। না না আমি মিউট করি নাই, শোনা এই যাচ্ছে যে না কেন? শোনা যাচ্ছে না যে? শোনা যাচ্ছিল না ম্যাম। আমি মিউট করি নাই, জি ম্যাডাম আবার বলেন। মিউট আছে। ডায়াবেটিস, বিডিএস, এমবিবিএস সব ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আমি কি এতে চলে যাব হোয়াটসঅ্যাপে? এখানে তো একটা তো বারবার বলতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুনতে পাচ্ছি এখন। তোমরা যদি আমি তোমাদেরকে, তোমরা তো ফাঁকিবাজ, আমি বলে দিচ্ছি, বাসার ওয়াইফাইটা অনেক বেশি স্ট্রং, ওখানে বললে খুব ভালোই হয়। এখানে যেমন কলেজে একবার কারেন্ট চলে যায়। শুনতে পাচ্ছ এখন? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। তাহলে আমি বলছি ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস থেকে আগে একটু খেয়াল করো আমি কি বলছি। ডায়াবেটিসের ডেফিনিশন, হ্যাঁ, ডেফিনিশনের মধ্যে একটা ওয়ার্ড বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া অর পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। দিস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনিশন পড়েছো তো তোমরা, তাই না? কেন আমরা বলছি? কারণ ডায়াবেটিস যাদের থাকে ওদের খাক না খাক, কম খাক বেশি খাক, ওদের সবসময় ব্লাড গ্লুকোজ লেভেল বাড়া থাকে, যেটি হচ্ছে কি ক্রনিক অর পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে? আর দেখা যায় যে অন্যদের যারা এমনি হেলদি ইন্ডিভিজুয়াল, ওদের হয়তো কোনো কারণে একটু বেশি খেয়ে ফেলেছে, অনেক মিষ্টি খেয়ে ফেললো, তাদের হয়তো 2-3 দিন একটু বেশি থাকে, আবার নর্মাল হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের ক্রনিক বা পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ওয়ার্ডটা ইউজ করতে হবে ইন কেস অফ দ্য ডায়াবেটিস মেলিটাস ডেফিনিশন। এখন আমি আসি ইনসুলিন। ইনসুলিনের, that is the function of insulin, ঠিক আছে, mechanism of action of insulin, আর ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হয়, এগুলো এমবিবিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। বিডিএস এর জন্য হচ্ছে ফাংশন অফ ইনসুলিন এন্ড দ্য মেটাবলিক কনসিকুয়েন্সেস ডিউ টু দ্য ইনসুলিন ডেফিসিয়েন্সি। ম্যাডাম অনেকে ঢুকতে পারতেছে না। বুঝতে পারছে না? এরা তো এত দেরি করে করে আসছে কেন? এরা কি ঘুমাচ্ছিল এতক্ষণ? ম্যাডাম মাঝখান দিয়ে কারেন্ট চলে যায় তো অনেকে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন ওদেরকে আমি কিভাবে এন্টার করাবো? ম্যাম পার্টিসিপেটে গিয়ে অ্যাডমিট অল দিলে হবে যাবে। ও ইয়েস ইয়েস, হ্যাঁ পার্টিসিপেন্টকে কি অ্যাডমিট করব না? অ্যাডমিট তো আছে, পার্টিসিপেন্ট 48 লেখা, ইনভাইট উপরে ম্যাডাম পেন্ডিং নেই কতগুলো? না পেন্ডিং নাই, পেন্ডিং নাই, পার্টিসিপেন্ট 50। জি ম্যাডাম এখন 48 জন ছিল, এখন 50 হয়ে গেছে। হ্যাঁ 50 হয়েছে। তখন তো অ্যাডমিট কেউ আসলে আমি অ্যাডমিট করে দেবো, আমাকে একটু নক করানো, ওনার সঙ্গে দিকে খেয়াল করে নি স্ক্রিনের দিকে। তাহলে বললাম এমবিবিএস এর জন্য ইনসুলিনের ফাংশন, ফাংশন অফ ইনসুলিন কিরকম, যেমন ধরো ফাংশনস অন কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, তারপর হচ্ছে তোমার ইলেকট্রোলাইটের ফাংশন, এইভাবে করতে হবে। ঠিক আছে এমবিবিএস। আর বিডিএস এর জন্য হচ্ছে ফাংশন প্লাস that is metabolic consequences of insulin deficiency is very very important BDS and MBBS দুজনের জন্য। আরেকটা এমবিবিএস এর জন্য খেয়াল করো, এমবিবিএস এর জন্য ইনসুলিনের মেকানিজম আছে না, যে তোমার যেটা একটা কি রিসেপ্টর মেকানিজম ইনসুলিনের, ওই জিনিসটা করতে হবে। আমার রাইট নাও একটা খেয়াল আসছে না, যেটা হচ্ছে তোমার যে ইনসুলিনের মেকানিজম, যেটা রিসেপ্টর মেকানিজম একটা আছে R3 না কি জানি, ওই জিনিসটা এমবিবিএস জন্য ইম্পর্টেন্ট বাট নট ফর বিডিএস। এটা হলো ইনসুলিন। তাহলে ইনসুলিন থেকে এমবিবিএস পড়বে ইনসুলিনের ফাংশন, ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন এন্ড ইনসুলিন ডেফিসিয়েন্সি কনসিকুয়েন্সেস। আর বিডিএস পড়বে পার্টিকুলারলি মেটাবলিক কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। ইনসুলিন থেকে সেরকম আর কিছু লাগবে না। এখন আসো OGTT, BDS, MBBS, both very very important. ঠিক আছে, যেমন একটা এমবিবিএস এর একটা মেয়ে কোশ্চেন করেছিল, যদি কোশ্চেন আসে হাউ টু ডায়াগনোজ দ্য ডায়াবেটিস মেলিটাস, তাহলে কিন্তু কি জানতে চাচ্ছে OGTT, তার মানে OGTT করে আমরা ডায়াবেটিসকে ডায়াগনোজ করতে হবে। OGTT যদি আসে তাহলে OGTT এর যে প্রিপারেশন, তারপর হচ্ছে স্টেপস অর দ্য প্রসিডিওর, দেন দ্য ইন্টারপ্রিটেশন, কত হলে নরমাল বলছি, কত হলে আমি ডায়াবেটিক বলছি, কত হলে আমি আইএফজি বলছি, কত হলে আইজিএফজি বলছি, সবগুলো দিতে হবে। ওজিটি এমবিবিএস বিডিএস দুই দলের জন্য খুব ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওজিটি গেলো। মেয়েটা আরেকটা কোশ্চেন করেছিল, তাহলে এটা হাউ টু ডায়াগনোজ দ্য ডায়াবেটিস মেলিটাস, দ্যাট ইজ দ্য ওজিটি। আরেকটা বলেছিল what are the diagnostic criteria of diabetes mellitus. Okay, this is the WHO diagnostic criteria of diabetes mellitus, যেটা স্যার করেছিলেন ক্লাসে, আমিও মনে হয় লাস্ট ডে ক্লাসে জিজ্ঞেস করেছিলাম
তিনটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খেয়াল করো, বিডিএস এমবিবিএস বোথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইজ দা যাদের ফাস্টিং এবং 2 আওয়ার আফটার দুই ভ্যালুই বেশি থাকবে। আমি ইন্টারপ্রিটেশন ডিটেইলস যাচ্ছেন, জাস্ট আমরা জানি কত হলে তোমার ডায়াবেটিক হচ্ছে, কত হলে নন ডায়াবেটিক হচ্ছে ফাস্টিং। এটা হচ্ছে একটা গ্রুপ, ফাস্টিং এবং 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট গ্লুকোজ ভ্যালু বেশি, একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে যদি ফাস্টিং এন্ড 2 আওয়ার আফটার এই দুটার মধ্যে যে কোনো একটা, either it could be the fasting or it could be the 2 hour after breakfast, যে কোনো একটা ভ্যালু সাবসিকুয়েন্ট অকেশনে বাড়া থাকে, তারাও কিন্তু ডায়াবেটিস, ফুড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ফাস্টিং বা 2 hour আফটার এর মধ্যে যে কোনো একটা বাড়তি থাকবে প্লাস ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস মেলিটাস। এটা মানে স্যারও ক্লাসে অনেক পড়িয়েছেন এবং আমিও বলেছিলাম। ক্লিয়ার? তোমাদের এটা আছে সবার কাছে লেখা? ইয়েস ম্যাম। আগে বিডিএস রেসপন্স করো। জি ম্যাডাম। তোমাদের কাছে আছে এটা লেখা বিডিএস? জি ম্যাম, লেখা আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দা ডায়াবেটিস মেলিটাস। আর এমবিবিএস এর কাছে লেখা আছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাহলে যদি বলে হাউ টু ডায়াগনোজ ডায়াবেটিস মেলিটাস, দ্যাট ইজ indirectly question for OGTT. And what are the diagnostic criteria of diabetes mellitus? That is the who diagnostic criteria of diabetes mellitus. যদি 5 নম্বরের কোশ্চেন দেখো তখন তোমাকে ইন ডিটেইলসে ফাস্টিং এ কত হলে বেশি, টুয়ারে কত হলে বেশি, সেগুলো আবার হচ্ছে ক্লাসিক্যাল সিম্পটম কি কি আছে সেগুলো সব ইন ডিটেইলস লিখতে হবে। আচ্ছা, আর আমি বারবার বলেছিলাম বিডিএস এমবিবিএস সবাই ডায়াবেটিকের যে লেভেল গুলো অথবা নরমাল হেলথ ইন্ডিভিজুয়ালি ব্লাড গ্লুকোজ লেভেলগুলো সবাই এক করবে। এখন আমি বিডিএস কে জিজ্ঞেস করব, বিডিএস এর ইনসান। জি ম্যাডাম। হ্যাঁ, তুমি বলো বা খাতা দেখলেই বলো তোমাদের খাতায় লেখা আছে কিনা। যদি হেলদি ইন্ডিভিজুয়ালের, ঠিক আছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকবে? 3.9 to 6.1 মিলিমোল পার লিটার। 3.9 to 6.1 মিলিলিটার পার লিটার। ভেরি গুড, এটা লিখে দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এমবিবিএস ও এই ভ্যালুটাই বলবে। এখন আসো ফাস্টিং, সরি 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট হেলদি ইন্ডিভিজুয়ালের ভ্যালু কত থাকবে? ইনসান বলো। 4.4 to 7.8 মিলিমোল পার লিটার। ভেরি গুড, তাহলে এমবিবিএস ও এই ভ্যালুটাই বলবে। হেলদি ইন্ডিভিজুয়াল হলে তার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট ভ্যালু থাকবে 4.4 থেকে 7.8। সবাই এক ভ্যালু বলবে, মিলিমোল পার লিটার। মিলিগ্রামটা আমরা ওর সাথে রিলেটেড করে মিলিয়ে নিও, ওটা আমরা অত বেশি ডিসকাস করা হয় না, কিন্তু ওটাও লাগবে, ওটা তোমার জানতে হবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম, প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে বলো। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বললে তখন কি কি লিখবো? আচ্ছা, ওটা আমি একটু ডিপ পর ডিসকাস করছি জিডিএম এ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে দ্যাট ইজ দ্য হেলদি ইন্ডিভিজুয়াল। এখন এমবিবিএস এর কি আছে? এমবিবিএস এর মনিটর আছো কেউ? বেলাল আছো না ঘুমাচ্ছ? বেলাল নাই, তারপর নাম ছিল আফনান। আফনান আছে? ইয়েস ম্যাম। আফনানও নাই। আকাশকে দেখতে পাচ্ছি আমি, আকাশ বলো। আফনান আছে? ইয়েস আফনান। ইয়েস ম্যাম। আফনান ছিল না নাকি নাই আফনান? আকাশ তুমি বলো। ওকে, আফনান আছো? Yes, ma'am. আচ্ছা, আফনান বলো। যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট হলে আফনান বলো তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কত হতে হবে? আফনান। হ্যালো ম্যাম। যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কত হতে হবে? কত হলে আমি তাকে ডায়াবেটিক পেশেন্ট বলবো ফাস্টিং কন্ডিশন? ফাস্টিং কন্ডিশন ম্যাম মোর দ্যান 7। ইকুয়াল অর মোর? ইকুয়াল ও মোর দেন 7। ইকুয়ালস অর মোর দ্যান 7 ম্যাম। কেন আপনার তুমি কি মোর দ্যান 7 বলছো? ইকুয়াল টু আর মোর দ্যান 7। ইয়েস, ইকুয়াল টু আর মোর দ্যান 7 মিলিমোল পার লিটার। বিডিএস শুনতে পাচ্ছেন ইনসান? ইয়েস ম্যাডাম, শুনতে পাচ্ছি। তাহলে এই লেভেলটাই বলতে হবে যদি
ফাস্টিং ব্লাড গ্লুকোজ ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট বলে মোর দেন এন্ড ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার। এখন আকাশ বলো, যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তার Yes, ma'am. ফাস্টিং তার 2 আর আফটার ভ্যালু কত হতে হবে? ম্যাম ইকুয়াল ও মোর দেন 11.1 মিলিমোল পার লিটার। ভেরি গুড। ইনসান শুনেছো? ইয়েস ম্যাডাম। বিএসরা সবাই শুনেছো? কাউকে রেসপন্স করার দরকার নেই, তখন আবার কথা হয়ে যাবে। তাহলে আমাদের যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তার 2 আর আফটার ব্রেকফাস্ট হবে 11.1 মিলিমোল ইকুয়াল টু অর মোর দেন। ক্লিয়ার এভরিডে? ইয়েস ম্যাডাম। এখন এইগুলো হচ্ছে বিডিএসএমএস এর জন্য খুব গ্রস। এরপরে দুটো টার্ম থাকে আইজিটি এন্ড আইএফজি। ঠিক আছে? আইএফজি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, একটু খেয়াল করো এই টার্মটা হচ্ছে কি, আমার ফাস্টিং কন্ডিশনের নরমাল হেলদি ইন্ডিভিজুয়ালের যা ছিল তার চেয়ে বেশি, আবার ডায়াবেটিক পেশেন্টের ফাস্টিং কন্ডিশনে যা আছে তার চেয়ে কম। এটা হচ্ছে তার বেসিক আইডিয়া। এই আইডিয়াটা মনে রাখতে পারলে তোমার কিন্তু আর এটা মুখস্থ করতে হবে না, এমনি মনে থাকবে। তাহলে ফাস্টিং কন্ডিশনে আমার নরমাল ছিল 6.1, আবার ডায়াবেটিক পেশেন্টের ফাস্টিং কন্ডিশনে ছিল কত? 7.0। তাই না? তাহলে এখানে আমার বলতে হবে মোর দেন 6.1 থেকে 6.9, এটা একটা বলতে পারি 6.1 টু 6.9, অথবা বলতে পারি 6.1 থেকে লেস দেন 7। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। কারণ এটা কিন্তু এমসিকিউতে খুব আসছে। আইএফজি ভ্যালু 6.1 থেকে 6.9। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। আর আইজিটি হচ্ছে 2 আওয়ার আফটারে নরমাল হেলদি ইন্ডিভিজুয়ালের যা লেভেল থাকে তার চেয়ে বেশি, আবার ডায়াবেটিক হলে 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট যা লেভেল থাকে তার চেয়ে কম। তাহলে এটা কত হবে? 7.8 থেকে, তার নরমালি আমি জানি 7.8 থাকে, তাই তো? 7.8 থেকে 11.0। 11.1 বলবো না, কারণ 11.1 হলেই তো সে ডায়াবেটিক চলে যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার এভরিডে? ইয়েস ম্যাডাম। বিডিএস এমবিবিএস। তাহলে এই ভ্যালুগুলো তোমরা সবাই একরকম বলবে এবং ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন আসো জিডিএম। জিডিএম তোমার বিডিএস এমবিএস এর জন্য ইম্পর্টেন্ট, কারণ ডায়াবেটিক পেশেন্ট ফিমেল হতে পারে না, দাঁত ফেলতে আসছে, তাই না? ইয়েস ম্যাডাম। এর জিডিএমটা আবার অনেক সময় দেখবে শর্ট নোট হিসেবে আসে, বিডিএস যদি এটা তোমার রিটেন করতে না আসে তোমাকে এটা ভাইভাতে অবশ্যই ধরবে। ভাইভাতে অবশ্যই ডায়াবেটিস ছাড়া তুমি পাবে না। জিডিএম এক নম্বর বলবো তোমার শর্ট নোট হিসেবে গ্লুকোজ ইনটলারেন্স ডিটেক্টেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং প্রেগন্যান্সি, জিডিএম এর ডেফিনিশন। তারপর জিডিএম এর যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমার যতখানি মনে পড়ছে সেটা হচ্ছে তোমার ফাস্টিং এ কত মোর দেন অর ইকুয়াল টু 5.3, তাই না? ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। গুড। আর 2 আর আফটারে হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 7.8 মিলিমোল, রাইট? ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাম। গুড। তাহলে এই দুটো ভ্যালু মনে রাখতে হবে। আর ওইখানে জিডিএম এ দেখবে যদি স্যার পড়িয়ে থাকে একটু এমবিবিএস একটু ডিটেইলস করবে, বিডিএস একটু কম করবে। যেমন ধরো what are the hormones that are responsible for the GDM, মানে যেমন ধরো যে প্লাসেন্টা থেকে যে হরমোনগুলো আসে সেগুলো কিন্তু জিডিএম কে অ্যাগ্রাভেট করে। আমরা জানি ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, কিন্তু প্লাসেন্টাল যে হরমোনগুলো আছে ওখানে কতগুলো নাম আছে এরকম হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, আরো কয়েকগুলো করছে কি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার প্রেগন্যান্সির সময় ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। আর এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর জিডিএম আমরা কিভাবে করব, তাই না? মোকা জিডিএম এ স্যার যেভাবে শর্ট নোটটা দিয়েছে, স্যার যেভাবে পড়িয়েছেন পুরোটাই করবে। আমার রাইট নাও পয়েন্ট বাই পয়েন্ট খেয়াল নাই। এখানে জিডিএম থেকে তোমার এমসিকিউ তো কোশ্চেন আসে, রিটেনে তো আসেই, আর ভাইভাতে জিজ্ঞেস করবে। আমি পয়েন্ট আউট করে দিচ্ছি ডেফিনেশন, তারপর হচ্ছে তোমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ জিডিএম, স্ক্রিনিং টেস্ট অফ জিডিএম, হরমোন রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল ডিউরিং প্রেগন্যান্সি। এই পয়েন্টগুলো ধরে 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 করবে। ক্লিয়ার এভরিবডি? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এখন তো আমার সামনে যে তোমাদের যে কারিকুলাম লেখা সেটা তো মোটামুটি, আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে বাদ আছে, HbA1c। এটা বিডিএস এ না লাগলেও এমবিবিএস এ কিন্তু লাগবে। HbA1c পড়বে অ্যাজ এ শর্ট নোট। এমবিবিএস অবশ্যই পড়বে, বিডিএস যদি পড়তে পারে পড়বে, না পড়লে দরকার নাই।
আর তাহলে HbA1c এর ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স একটাই, এটা হচ্ছে আমাদের লাস্ট 3 মান্থস এর ব্লাড গ্লুকোজ লেভেলটা মনিটর করা যায়। যেমন ধরো একটা পেশেন্ট তোমার ডায়াবেটিক, সে ডায়াবেটিস ঠিক মতো কন্ট্রোল করে না, আমি আগে অনেকবার বলেছি ক্লাসে, ডায়াবেটিস ঠিক মতো কন্ট্রোল করে না, তার খাওয়া দাওয়ারও কন্ট্রোল নাই, ওষুধও ঠিক মতো খায় না, সেভাবেই চলে, কিন্তু সে ডাক্তারের কাছে যাওয়ার কয়েকদিন আগে থেকে সে নিয়মিত ওষুধ খাচ্ছে, খাওয়া দাওয়া তোমার চেক করে খাচ্ছে। কাজে তার তুমি যদি ফাস্টিং আর টোর আফটার করো, তাহলে তার তো তুমি বেশি পাবে না, সে ওষুধের হয়তো ডোজও বেশি বাড়িয়ে দিয়েছে, আবার তোমার খাওয়া দাওয়া একটু চেক করছে কয়েকদিন ধরে। কিন্তু তুমি তাকে যখন HbA1c করবে, তখন তুমি তাকে গত 3 মাসে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা তুমি বুঝে যাবে। ঠিক আছে? Yes, madam. HbA1c নরমাল লেভেল ইজ দা, কত নরমাল লেভেল মনে হয় কত? 4.2 to 5.1 4.2 to 6.5 4%. নরমাল লেভেলটা জানতে হবে, এই 4 to জিনিসটা 6 ওটা একটু দেখি নাও। আচ্ছা, এখন আমার সামনে যে কারিকুলাম বলছিল তোমাদের যেটা আছে, এখানে যে যা পয়েন্ট ছিল সেগুলো আমি সব ডিসকাস করেছি। এখন দেখো তোমাদের কোনো কোয়ারি আছে কিনা। আর কোয়ারি যদি এখনো মনে না পড়ে, তোমাদের হোয়াটসঅ্যাপ আমাকে লিখো, তোমাদেরকে আমি আস্তে আস্তে উত্তর দিয়ে দিব। আমি ম্যাম অনেককে একটা কোশ্চেন, দিয়েছি। ম্যাম একটা কোশ্চেন হচ্ছে, ম্যাম IFG তে 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ ওটা কি লাগবে ভ্যালুটা? আর IGT তে কি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লাগবে? আচ্ছা, ওকে। IFG তে টুর আফটার ভ্যালু বলবে নরমালের মধ্যে। যেমন ধরো তুমি IFG লিখছো, IFG লিখবে কত? দ্যাট ইজ IFG, দ্যাট ইজ হবে তোমার 6.1 to 6.1 থেকে 9 6.9, তাই না? ওখানে যখন ওই ঘরটা আসবে টুর আফটার ব্রেকফাস্ট, তখন তুমি লিখে দিবে কত? নরমাল যেটা থাকে লেস দেন 7. না, নরমাল থাকে কত? লেস দেন less than 7.8। 7.8 হ্যাঁ, ওই জিনিসটা লিখলেই হচ্ছে। বুঝতে পেরেছো? কারণ আমি যখন IFG বলছি, তখন আমার ফাস্টিং ভ্যালুটাই বেশি ইম্পর্টেন্ট, তখন টোর আফটার ভ্যালুটা ইম্পর্টেন্ট না। তখন স্যার যেভাবে লিখে দিয়েছে লেস দেন 7.8, ওটা লিখে দিবে। আবার একইভাবে যখন IGT বলছো, IGT তে ওখানে মনে হয় লেখা আছে লেস দেন 7, এরকম মনে হয় লেখা আছে, তাই না? তাহলে IGT তে আমার ইম্পর্টেন্টটা হচ্ছে, ইম্পর্টেন্সটা দিব আমি তোমার 2 hours after that 7 পয়েন্ট, দ্যাট ইজ দা 7.8 7.8 to 11 হ্যাঁ 11.0, ওই জিনিসটা। বুঝতে পেরেছো? আর ম্যাম স্যার তো শুধু একটা ভ্যালু লিখতে বলছে। ম্যাম স্যারে বলছিল শুধু একটা ভ্যালু লিখতে হবে, IGT তে ফাস্টিংটা আর IFG তে ফাস্টিংটা আর IGT তে ক্লোজটা। তাহলে তোমরা যখন মানে ওই যে 2 ঘন্টার ব্যাপার বা ফাস্টিং এর কন্ডিশনের কথা আসবে, তখন লিখে দিও উইদিন নরমাল রেঞ্জ। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, ইয়েস। ইয়েস ম্যাম। ম্যাম তারপর IFG যে আমি কি বলছি, তার ফাস্টিং এর গন্ডগোল হচ্ছে, টু আর আফটার গন্ডগোল হচ্ছে না, তাহলে টু আর আফটারটা উইদিন নরমাল রেঞ্জ থাকবে। আবার IGT তে কি বলছি আমি, তার টু আর গন্ডগোল হচ্ছে, ফাস্টিং এর গন্ডগোল হচ্ছে না, কাজটা উইদিন নরমাল রেঞ্জ। আর কিছু? ম্যাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ নন প্রেগন্যান্ট বললে তখনও কি হু ডায়াগনস্টিক কি? ক্রাইটেরিয়াটা লিখে দিব? ম্যাম ডায়াগনস্টিক বুঝি নেই। Yes, diagnostic criteria যেটা আমরা হুয়ে দেই, that is of course for the non-pregnant, not for pregnant. Pregnant যে তোমার সে 3 দিন ধরে উপবাস থাকবে, এতক্ষণ তারপর পর তুমি আয়া তাকে হতো না। ইয়ে করে 3 দিন ধরে খাবে, আবার সে আর উপবাস থাকবে, এত কিছু করা যাবে না। এই জন্য যেটা আমরা হু diagnostic criteria, that is the individual non-pregnant. আর প্রেগন্যান্সি যেটা ওখানে স্ক্রিন টেস্ট আছে, সার্টিফিকেট দিয়েছে ওখানে, যারা ফাস্টিং দেখতে পারো বা টু আফটার, ওখানে ওজিটি ওরকম করে করা যাবে না। যদি তাদের অনেক বমি টমি হয় না থাকে, তাহলে ওরকম করে করা যাবে না। আমরা গুড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিস পার্টিকুলারলি আচ্ছা। ফর দা নন প্রেগন্যান্ট ইন্ডিভিজুয়াল, মেল ফিমেল both. পাসওয়ার্ড তো দিয়ে দে তো। পাসওয়ার্ড দিয়ে এখন যেটা চলে যাবো। আচ্ছা, আমি আবার বলি, তোমাদের যে কোনো কোশ্চেন মনে না পড়ে বা পরে মনে পড়েছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি ইমিডিয়েট না হলেও পরে উত্তর যা আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে? তাহলে এখন কি আমরা নেক্সট পার্টে চলে যাব? ইয়েস ম্যাম। ওকে, ওকে, জেনেটিক্স।
ঠিক আছে? জেনেটিক্স আমি আগে একটু বিডিএস কে বলে দিচ্ছি। বিডিএস আগে শোনো। Yes, ma'am. জেনেটিক্স দেখবে তোমাদের প্রফেট যে রিটেন কোশ্চেন আছে সেখানে কিন্তু সেরকম নাই। তার মানে তুমি এটাকে বাদ দিতে পারছো না। কি কারণে? আমাদের যে ভাইবার স্ট্রাকচার কার্ড আছে সেখানে জেনেটিক্স অবশ্যই আছে, কিন্তু আমরা বিডিএস এ খুব সিম্পল কোশ্চেন গুলো দিই। যেমন এই জন্য বিডিএস আগে শুনে রাখো, জেনেটিক্স এর জন্য বিডিএস এর কোশ্চেন কি কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা শোনো, ভাইবা রিটেনে হয়তো সেরকম আসে না, বা আসলে একটু দেখি না, হয়তো দু একটা আসে, কিন্তু ভাইবাতে অবশ্যই লাগবে। কি কি লাগবে আমি প্রথমে আসো, that is the nucleic acid, nucleoside, nucleotide. Nucleoside কি, nucleotide কি, এর Madam, এক্সাম্পল কত আছে আপনার? আবার Yes, madam. তাহলে আমি একটু চুপ এখন করে ঠিক আছে থাকি। ম্যাডাম, এখন ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, যেমন ধরো নিউক্লিওসাইড, যেটা আমি বারবার বলি, তোমরা অনেক ডেফিনিশন মুখস্থ করো কিন্তু পরীক্ষা হলে মনে না থাকলে ওটা আর বলতে পারো না। সবসময় অ্যাস ফর সুগার, তাহলে নিউক্লিওসাইডে সুগার থাকবে আর বেস থাকবে, এক্সাম্পলটা পড়বে। ঠিক আছে, নিউক্লিওটাইড, সুগারের সাথে আবার ফসফরিক অ্যাসিড বা ফসফরাস যোগ হবে, এক্সাম্পল পড়বে। তারপর কতগুলো টার্ম ছিল যেটা আমি পড়িয়েছিলাম, যেমন ধরো ক্রোমোজোম, অ্যালিলি, জিন, হোমোলোগাস ক্রোমোজোম। তারপর আর কি কি ছিল বলতো, যে ক্যারিওটাইপ, ক্যারিওটাইপিং। ঠিক আছে, এই যে টার্মগুলো পড়িয়েছিলাম সেগুলো পড়তে হবে। তারপর হচ্ছে ডিএনএ আরএনএ, যেমন ডিএনএ আরএনএ ডিফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ডিএনএ আরএনএ যে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টগুলো, যেমন ডিএনএ ডাবল হেলিক্স, আরএনএ সিঙ্গেল হেলিক্স, এই ধরনের পয়েন্টগুলো আছে না, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিএনএ ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ। তারপর হচ্ছে তোমার সরি, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ, আরএনএ এর ফাংশন, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ, আমি বিটিএস কে বলে যাচ্ছি। তারপর হচ্ছে জেনেটিক কোডের ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট, যেগুলো আমরা ক্লাসে পড়িয়েছি। রেপ্লিকেশন অফ ডিএনএ পড়তে পারো খুব শর্ট করে, যেমন রেপ্লিকেশন অফ ডিএনএটা কিরকম, দ্যাট ইজ দ্য সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ মানে কি, এখানে নিউলি সিনথেসাইজড একটা স্ট্র্যান্ড আছে, আর একটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্য মাদার, দ্যাট ইজ দ্য, এই জন্য এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ, একটা নিউলি সিনথেসাইজ, একটা কন্টিনিউশন অফ দ্য ওল্ড ডিএনএ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার জেনোটাইপ, ফেনোটাইপ, কোডন আর কোড, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? বলো ম্যাম একটু, এক মিনিট ম্যাডাম, আমার কথা শুনতে পারবো না? না, আমি ওদের কথা শুনতে পারবো, ওরা আমার কথা শুনতে পারবো। হ্যাঁ বলো। ম্যাডাম কোডন হচ্ছে নিউক্লিওটাইড বেস থাকবে 3টা। ইয়েস, ট্রিপলেট নিউক্লিওটাইড বেস, তাই না? আর কোডন, আর কোড কোনটা, দ্যাট ইজ আ ডিকশনারি, তাই তো? ইয়েস ম্যাডাম। এই জিনিসটা একটু পরীক্ষা জিজ্ঞেস করেন, তোমার পরীক্ষা আবার কোডন কোড মিলিয়ে ফেলে অনেকে। কোডনটা হচ্ছে 3টা মিলে, আর কোডটা হচ্ছে ডিকশনারিটা, এই জিনিসটা পড়বে। আর কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে না, যেটা আমি পড়িয়েছিলাম তোমার ইউনিভার্সাল রিডান্ডেন্সি, এগুলো। ইয়েস ম্যাম। তারপর ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে বিডিএস, আমার যেটা মনে করি আমি, তোমাদের জন্য ট্রান্সলেশন ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন, স্টেপস অফ দ্য পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, ট্রান্সক্রিপশন জাস্ট কাকে বলে, এই জিনিসটা বুঝতে পারছো? ইয়েস ম্যাডাম। তারপর বায়োটেকনিক্স যেগুলো আছে সেগুলোর মধ্যে বিডিএস করবে রিকম্বিনেন্ট জিন টেকনোলজি এন্ড দ্য পিসিআর, most important. ওকে, এগুলো বিডিএস এর জন্য। তারপর মিউটেশন, ক্লাসিফিকেশন অফ মিউটেশনস এন্ড পার্টিকুলারলি হোয়াট ইজ দ্যাট কল্ড, মানে কি একটা মিউটেশন আছে না, বলো তো, এটা আমরা ডিটেইলস পড়ি একটু। পয়েন্ট মিউটেশন পড়িয়েছি না, ওই আমি যেভাবে শর্ট করে পড়েছি, সাইলেন্ট, ননসেন্স, মিসসেন্স কাকে বলে, এক্সাম্পল কাকে বলে, এক্সাম্পল এরকম। আর ওদিকে তোমার যে জেনেটিক ডিজিজের মধ্যে, যেমন ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ, তারপর হচ্ছে ক্লাইনফেল্টারের ক্যারিওটাইপ। ঠিক আছে, আরেকটা জায়গা কি ছিল, কোনটা, আরেকটা টার্নার সিনড্রোম,
টার্নার সিনড্রোম, এগুলো পড়লে সাফিসিয়েন্ট। তাহলে বিডিএস বুঝেছো? ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, ক্লোনিন লাগবে? কোনটা? ক্লোন? হুম। ক্লোন বিডিএস আমার মনে হয় না ইম্পর্টেন্ট, কারণ বিডিএস এ তোমাদের 5টা সাবজেক্ট, বুঝছো নাই? জি ম্যাডাম। তোমার এখানে সিলেবাসে আছে, জাস্ট ক্লোনটা কি সেটা পড়তে পারো। আমার মনে হয় না, আমি তো জাস্ট তোমাদেরকে ইম্পর্টেন্ট একটু ডিসকাস করছি, আছে তোমাদের ইয়েতে একটু দেখতে পারো, কারণ তোমাদের এত বেশি সাবজেক্ট আর ওখানে জেনেটিক্স থেকে রীতিমতো সেরকম আসেই না, বাংলাতে আসলে তোমাদের আর কি ইম্পর্টেন্ট জিনিসগুলো জিজ্ঞেস করবে। আর বায়োলজিক্যাল ক্লোনিং এর এক্সাম্পল বলতে পারো, বায়োলজিক্যাল ক্লোনিং কোনটা? বায়োলজিক্যাল ক্লোনিং হচ্ছে পিসিআর। পিসিআরটাই হচ্ছে, সরি, আর্টিফিশিয়াল ক্লোনিং। আর্টিফিশিয়াল ক্লোনিংটাই হচ্ছে পিসিআর, আর্টিফিশিয়াল ক্লোনিং। এটা হচ্ছে ইজি করা যায়। তাহলে বিডিএস এর জেনেটিক্স ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। আর কোনো কোশ্চেন আছে বিডিএস এর জেনেটিক্স থেকে? মোট কথা বিডিএস জেনেটিক্স টা খুব জিস্ট পড়বে, যেগুলো যদি আমরা ক্লাসে তোমাদেরকে বারবার ইম্পর্টেন্ট দিয়েছি। কেন বলছি? বিডিএস এর জেনেটিক্স থেকে এটা সেরকম আসে না, আমি দেখি নাই। ভাইভাতে স্ট্রাকচার কার্ড থাকবে, এজন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বে। ক্লিয়ার? নাও এমবিবিএস জেনেটিক্স। জেনেটিক্স এর মধ্যে আমি প্রথমে জেনেটিক্স কতগুলা টার্ম ছিল, যেমন জিন, অ্যালিল, ক্রোমোজোম, জেনোটাইপ, ফেনোটাইপ, ট্রেট, কোড, কোডন, ক্যারিওটাইপ, ক্যারিওটাইপিং, হোমোলোগাস ক্রোমোজোম, এগুলো শর্ট হিসেবে পড়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্ট নোট হিসেবে আসে, ভাইভাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ নিউক্লিওসাইড, হোয়াট ইজ নিউক্লিওটাইড, হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড। তার মানে কিভাবে পড়তে হবে, যে বিডিএস এর সময় বললাম যে তোমার ডেফিনিশন যেভাবে পড়ো তুমি, কিন্তু যে মনে রাখবে নিউক্লিওসাইড মানে এখানে সুগার থাকবে, বেস থাকবে, আর ওখানে নিউক্লিওটাইডের মধ্যে সুগার, বেস প্লাস কি হবে, ফসফরিক অ্যাসিড যোগ হবে, তাই তো? আর যেমন ধরো নিউক্লিওসাইড বলি, এক্সাম্পল বললে অ্যাডিনোসাইন, গুয়ানোসাইন। আবার যদি বলি আমি নিউক্লিওটাইড, তাহলে এটিপি, জিটিপি, এই জিনিসগুলো, তাই না? তারপর আসে ডিএনএ। এমবিবিএস এ ডিএনএ এর স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, উইথ দ্য ডায়াগ্রাম and the characteristics point, ঠিক আছে? ওবলস হাইপোথিসিস যদিও অনেক সময় শর্ট নোট হিসেবে আসতে পারে, ওবলস হাইপোথিসিস, though that much not common, but it can be, there's ওবলস হাইপোথিসিস। কারণ বারবার বলি না যে পরীক্ষার মধ্যে তোমার কিছু কিছু 5 to 10% এটিপিক্যাল কোশ্চেন দিয়ে দেয়, এই জন্য ওবলস হাইপোথিসিস। তারপর আসে একদম কমন কোশ্চেন্স, ভেরি ইজি। ডিফারেন্স বিটুইন ডিএনএ আর এনএ, যত রকমের ডিফারেন্স তোমরা পড়েছো, বেজের ডিফারেন্স, তারপর হচ্ছে তোমার স্ট্রাকচারাল ডিফারেন্স, তারপর ফাংশনাল ডিফারেন্স, সবগুলো পড়তে হবে। প্রথমে তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয়, প্রথমে তুমি তাহলে দ্যাট ইজ দ্য হেলিক্স এর ডিফারেন্স দিয়ে দেবে, ডাবল হেলিক্স, সিঙ্গেল হেলিক্স, তারপর বেস কি কি আছে, আর তারপর হচ্ছে তোমার ফাংশনাল ডিফারেন্স কি, ডিএনএ ফাংশন কি করে, আরএনএ ফাংশন কি করে। তারপর পড়তে হবে আরএনএ এর যে টাইপ, different types of RNA with their function, very very important in details for MBBS RNA. Then the cell cycle, important short note, as phase and phase cell cycle তোমরা ডায়াগ্রাম দিয়ে এটা শর্ট নোট হিসেবে করবে, অনেক ডিটেইলস করার দরকার নেই, তো আমাদের এটা পড়াই নাই, আমি মনে করি না স্যারের লেকচার বা এডিসি যেখানে কন্টেন্ট ভালো আছে সেখানে দেখতে পারো, বাট ডায়াগ্রাম মাস্ট। তারপর আসে জেনেটিক কোড, কোডন, characteristic of the genetic code, very very important, as well as written as well as for the viva. What is genetic code? What is genetic code? Discuss the characteristics point of the genetic code or the genetic code, তাই না? Universality, redundancy, then the what commonality, এগুলো না। আর ভাইভাতে স্ট্রাকচার কি বলে, the starting code, starting codon, তারপর হচ্ছে তোমার স্টপ কোডন, তিনটা, এগুলোর নামগুলো একদম করতে হবে। তারপর আসে এখানে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। যদি এর জন্য ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন ইম্পর্টেন্ট, যদি আমি যদি কম্পেয়ার করি দুটোর মধ্যে, মোর ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রান্সলেশন। ট্রান্সলেশন যেভাবে আসো, ট্রান্সক্রিপশন যেভাবে আসো, তোমার পড়ার প্যাটার্ন একই রকম হবে। প্রথম হচ্ছে ডেফিনিশন, তারপর হচ্ছে স্টেপস, অবশ্যই ডায়াগ্রাম, ক্লিয়ার? তারপর হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল অর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ভাইভাতে এগুলো থেকে আছে না, যে লিমিটেড প্রোটিওলাইসিস,
তারপর যে গ্লাইকোসাইলেশন এন্ড গামা কার্বক্সিলেশন এক্সাম্পল যখন তোমার দ্যাট ইজ ভিটামিন কার্ড করেছিলাম ওখানে কিন্তু ভিটামিন সি তারপর ভিটামিন কে ওটা হচ্ছে কার্বক্সিলেশন ওটা হচ্ছে তোমার দ্যাট ইজ কার্বক্সিলেশন এটা কি গ্লাইকোসাইলেশন এগুলো তাই না আর হচ্ছে যেমন লিমিটেড প্রোটিলাইসিস না বলছি ইনসুলিন কনভার্টেড টু ইনসুলিন তারপর হচ্ছে পেপসিন কনভার্টেড টু পেপসিন এই এক্সাম্পল গুলো ম্যাডাম কথা বাজতেছে আপনার কত ক্লিয়ার আর বাজতেছে পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন MBBS between translation and transcription translation is more important but you cannot avoid also transcription বুঝতে পেরেছো Yes, ma'am. ওকে ওকে আর পড়ার প্যাটার্নটা কিরকম হবে এটা অনেক সময় আসতে পারে এজ এ শর্ট নোট অনেক সময় আসতে পারে হোয়াট ইজ ট্রান্সলেশন অর ট্রান্সক্রিপশন আর রাইট ডাউন সিস্টেম তবে আসলে যেটা 5 মার্ক সেকশন থাকে অবশ্যই আগে ডায়াগ্রাম দিবে তারপর আমি জানি এগুলো অনেক কঠিন অনেক ঝামেলা এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে তুমি ডায়াগ্রামটা সুন্দর করে দাও দরকার হলে এক পেজে ডায়াগ্রাম দিয়ে দাও তারপর খুব শর্ট করে করে লিখো অনেক তাড়াতাড়ি তুমি অনেক ইজিলি মার্ক পাবে ট্রান্সক্রিপশন ঠিক একই ডায়াগ্রাম দিতে আর সাথে শর্ট ডেসক্রিপশন বুঝতে পারছো ইয়েস বুঝতে পারছো Yes, ma'am. Yes, ma'am. ওকে অফ ইউর মাইন্ড প্লিজ তারপর post translational modification is important than post transcriptional modification এগুলো কতগুলো আসছে দ্যাট ইজ কি বলে repeated proteolysis carboxylation hydroxylation তারপর তোমার আরো কয়েকটা কি টার্ম আসে স্প্লাইসিং ঠিক আছে এই টার্মগুলো একটু ডিটেইলস জানবে ভাইভাতে অ্যানসার করার জন্য অনেক সময় এটা শর্ট নোট হিসেবে আসতে পারে কোনটা হচ্ছে রিলেটেড পোস্ট ট্রান্সলেশনের সাথে কোনটা রিলেটেড পোস্ট ট্রান্সক্রিপশনের সাথে এগুলো একটু ডিটেইলস পড়তে হবে MBBS তারপর আসো তোমার মিউটেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্ট মিউটেশন ক্লাসিফাইড মিউটেশন কনমিউটেশন এগুলো আমি পড়িয়েছি ডিটেইলস এটা হলো মিউটেশন ওয়ান MBBS এর সাইলেন্ট মিসেস ননসেন্স ওটা কি কারণে হচ্ছে এক্সাম্পল ডিটেইলস লাগবে কারণ প্রথমবারের মতো পরীক্ষা দিবে অনেক জিজ্ঞেস করতে পারে এই জন্য এরকম করে দিয়েছি ওখান থেকে পড়ার চেষ্টা করবো আর সাইলেন্টটা কি এর এক্সাম্পল কি মিসেন্স কি জিনিসটা কি উইথ এক্সাম্পল আর নিউট্রিজেন নিউট্রিজেন শর্ট হিসেবে আসতে পারে নিউট্রিজেন তারপর আসলে বায়োটেকনোলজি বায়োটেকনোলজির মধ্যে যদিও কমন কতগুলো আছে যেমন হলো Ma'am, sound clearly আসতেছে না তো। এখন শুনতে পাচ্ছো সাউন্ড ডিস্টার্ব জি, করছে ma'am. মাঝে মাঝে। Sound disturb করতেছে অনেক। আচ্ছা বায়োটেকনোলজি শুনতে পেরেছো Yes, ma'am. এরপর Yes, ma'am. ক্লাস নিলে দেখতে আমরা চলে যাবো কনফারেন্স চলে যাবে এখানে তো রুমের মধ্যে এতবার ডিস্টার্ব করছে বায়োটেকনোলজির মধ্যে কমনলি হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তারপর হচ্ছে ফিজিক্যাল ঠিক আছে এটা হচ্ছে আরএনএ এটা হচ্ছে কমনলি সবসময় এই তিনটা থেকে যে কোনো একটা আসে এর বাইরে বাকিগুলো স্বপ্ন দিয়েছিলাম তোমাকে ডিএনটি তারপর হচ্ছে তোমার কি কি দিয়েছিলাম না জিন থেরাপি আরো কয়েকটা দিয়েছিলাম আমার ঠিক খেয়াল করছি না এখন ওগুলো আমি প্রজেক্ট কোশ্চেন দেখে দিয়েছিলাম জিন থেরাপি ডিএনটি আর কি আছে বলতে একটু MBBS টা জিন থেরাপি আরো কি কি ছিল না DNA, fingerprint, ফিশ DNPR, আর কি ছিল Gene library. SNP, SNP. কথা আমি হ্যাঁ সবগুলোই কিন্তু এগুলো প্রফ থেকে নিয়ে কারণ প্রথমে আমি খালি এই তিনটাই পড়াতাম পরে দেখলাম যে প্রফ অনেক সময় এরা আসে
তার মানে আমি কেন কি বলতে চাচ্ছি, যেটা আগেও আমি অনেকবার বলেছি, এগুলো তুমি অনেক ডিটেলস করবে না, জাস্ট শর্ট নোট হিসেবে তোমার যতটুকু লাগবে বাস ততটুকু। ক্লিয়ার? এগুলো আর যেটা কমন বলছি পিসিআর তারপর পিসিআর অবশ্যই ডায়াগ্রাম লাগবে, আর পিসিআর ইউজ, তারপর যে ফিঙ্গারপ্রিন্টস কি বলে, আচ্ছা এগুলো গুলো হচ্ছে ইয়ে থেকে বায়োটেকনোলজি। আর তোমার ডিজিজের মধ্যে যেমন ধরো আমরা তারপর হচ্ছে তোমার এদের এক্সাম্পলস, তারপর হচ্ছে ডাউন সিনড্রোম, আমার টাইম ফিল্টার, এগুলো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। তারপর কাটলার নাই যেটা আমি বলছি ক্রোমোসোমাল abnormalities or the chromosome classification of the genetic disorder. মানে তুমি ডক্টরের কোশ্চেন দেখে ইয়েস ম্যাডাম সাউন্ড বোঝাচ্ছে না। ক্রোমোসোমাল একটা ছিল না যে আমি জেনেটিক ডিসঅর্ডার যে ক্লাসিফিকেশন পড়েছিলাম, তখন ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি একটা ছিল না? ইয়েস ম্যাম। হ্যাঁ সেটা, হ্যাঁ ওগুলো এমবিবিএস করতে হবে। ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, তারপর হচ্ছে যে আমরা অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ ওটা ক্যারেক্টারিস্টিক, তুমি দেখবে প্রফিক থেকে অনেক কোশ্চেন আছে যেটা করতে পারে কারিকুলামে না 2007 কিন্তু এখানে কোশ্চেন আছে আরে তুমি এটা বাদ দিতে পারবে না ধরো পরে প্রফিক কোশ্চেন যেটা ছিল। আর আমরা তাদের বেসিক করে দেখব। আচ্ছা আমার ডিসকাশন দেখে যেটা আমরা পড়েছি আসি বলেছি, কিন্তু আমি আজকে ডিসকাস করছি না। এমবিএস বোঝা যাচ্ছে না কথা। আমি যা ডিসকাস করেছি সেখানে কোনো কিছু বাদ পড়েছে বলে মনে হচ্ছে কিনা তোমাদের? আমি শুনতে সাউন্ড আসতেছে অনেক। বাকি সবাই মিট করে দাও। কথা শুনতে পাই না, আরেকবার বলো প্লিজ। কোনো কিছু জিজ্ঞেস করা আছে? কি বাদ পড়েছে মনে হচ্ছে? এমবিবিএস কোনো কিছু বাদ গেছে ডিসকাশন থেকে? ম্যাম এই কার্ড থেকে বাদ যায় না, আগের কার্ড থেকে ওই প্রেগন্যান্ট ওমেনের ওটা বলবেন বলছিলেন। জিডিএম ভ্যালুস গুলো একটু বলে দিলে ভালো হতো, কারণ এখানে ভ্যালুস বলেছি না, তিনটা না দুটো ভ্যালু থাকবে কেন বলেছি না। ফার্স্টিং এর হচ্ছে মোর দেন অর ইকুয়াল টু 5.3 আর তোর আফটার হচ্ছে মোর দেন ইকুয়াল টু 7.8। তখন সবাই বললো না কিন্তু সাবজেক্ট হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, কারণ স্যার তো এটা বলেছেন সালাউদ্দিন স্যার। আর আমি কেন তোমাদেরকে বারবার বলছি, আমি বলি তোমাদের যেসব এক্সামিনার আসবে ওরা এই ভ্যালুটা শুনতে চায়, তাই মনে হয় আমি শুনতে চাচ্ছি না। এই ভ্যালু জিডিএম এর দুটো ভ্যালু শুনতে চাইবে, একটা হচ্ছে ফার্স্টিং এর মোর দেন অর ইকুয়াল টু 7.3 মিলিমোল পার লিটার জিডিএম এর, আর টু আর আফটার মোর দেন অর ইকুয়াল টু 7.8 মিলিমোল পার লিটার ইন কেস অফ জিডিএম। ক্লিয়ার এভরিবডি? ইয়েস ম্যাম। কারণ তুমি পরীক্ষা হলে বলতে পারবে না যে আমাকে অমুক বলেছে তমুক বলেছে, কারণ যে এক্সামিনাররা এই ভ্যালুতে, কারণ আমরা সবাই একই স্যারের কাছ থেকে পড়েছি, তো তোমাদের এক্সামিনাররাও ওরা এই ভ্যালুতে স্টিক থাকতে চায়। তুমি অন্য ভ্যালু বললে তখন তো আমাকে আবার পেঁচাবে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার এভরিবডি? ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তো আছে আর কিছু জিজ্ঞেস করার আছে? না ম্যাডাম।
এমবিবিএস No, ma'am. ওকে, এখন আমার কথা শুনো। গতকাল আমাদের এখানে একটা মিটিং হয়েছে, ফর্মালি মিটিংটা হবে রোববারের দিকে। শুনতে পেরেছে এটুকু পর্যন্ত সবাই? জি ম্যাডাম। Yes, ma'am. তোমাদের যে আমরা যখন টার্ম নিচ্ছিলাম, এমবিবিএস এর ছিল আমাদের রিটেন শেষ হয়ে গেছিল, কিন্তু ভাইভাতে আমরা দুটো ব্যাচ নিয়েছি, দুটো ব্যাচ নিতে পারি নাই। ক্লিয়ার? শুনতে পেরেছো? ওকে, তাহলে আমাদের অফিসিয়ালি আমাকে জানাবে, আমি তারপর তোমাদেরকে ইনফর্মালি জানিয়ে দিচ্ছি। এই জুনের 20 তারিখের ভিতরে আমরা ওই থার্ড টার্মটা ক্লিয়ার করে সবকিছু করে টোরে তোমাদেরকে পরীক্ষার জন্য এলিজিবল যেরকম করতাম নর্মালি থাকলে ওইভাবে করার জন্য আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিন্তু অফিসিয়ালি এখনো ফর্মাল কোনো মিটিং হয় নাই। সেটা জুনের 20 তারিখ মধ্যে। তেমনকি আমরা তার মানে কি আমরা 2 ব্যাচের যে ভাইভা বাকি ছিল ওদের ভাইভা নিব। ক্লিয়ার? নেওয়ার পরে যেটা আমাদের একটা প্রসিডিউর থাকে যে আমরা 3 টার্ম মিলে আবার একটা রিসাপ নিব, সেগুলো আমরা তোমাদেরকে জানাবো। তাহলে এগুলো সব জুনের 20 তারিখের মধ্যে হয়ে যাবে। আর এমবিবিএস বুঝেছো? ম্যাম শুধু বায়োকেমিস্ট্রি? বলো। এমবিবিএস বুঝেছো? ম্যাম অন্য 2 সাবজেক্ট হবে, অ্যানাটমি? হ্যাঁ, যাদের ভাইভা যেখানে বাকি ছিল ওগুলো হবে। ঠিক আছে, বললাম ভাইভা যাদের বাকি ছিল সব সাবজেক্টে, যার যেটা বাকি ছিল সেটা। ম্যাডাম ম্যাম কলেজে হবে? না না, অনলাইনে। মোটা অনেক পাগল হয়ে গেছে। তুমি কলেজে আসলে আমাদেরকে রাখবে সরকার, সব ধরে নিয়ে যাবে। ম্যাম কথায় এরকম আটকে গেলে ম্যাম সফট পার্ট কিভাবে হবে? মোট কথা পরীক্ষা হবে, ঠিক আছে? অনলাইনে যতটুকু নেওয়া যায় আর কি। তুমি অ্যাডাল্ট, তুমি এটা বুঝতে পারছো, অনলাইনে কি সফট পার্টে তুমি কি এরকম করে দেখাবে ভিসারা? নিশ্চয়ই তারা অন্য একটা ব্যবস্থা করবে, তাই না? মোট কথা আমরা তোমাদেরকে চাচ্ছি অনলাইনে আমরা যতখানি সম্ভব পরীক্ষাটা নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, রাইট? থ্যাংক ইউ ম্যাম। Yes, ma'am. নাও বিডিএস। ইয়েস ম্যাডাম। আচ্ছা, বিডিএস আমরা টার্মে আমার যতখানি মনে পড়ছে আমার সাবজেক্টে রিটার্ন শেষ হয়ে গেছিল, কিন্তু ভাইভা শেষ হয় নাই। আর অন্য সাবজেক্ট তোমাদেরকে রিটার্ন শেষ হয়ে গেছে সব সাবজেক্টে? ইয়েস ম্যাডাম, রিটার্ন শেষ হয়েছে, ভাইভা শুরু হয় না একটা। ভাইভা হবে। ভাইভা কিভাবে হবে? অনলাইনেই হবে, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তবে আমাদেরকে আনঅফিশিয়ালি বলা হয়েছে সেটা 20 তারিখের মধ্যে শেষ করতে হবে। তোমাদেরকে আমি আগে কেন বলছি, তোমরা যেন এর মধ্যে একটু নিজেরা প্রিপারেশন নাও। আমি যখন অফিশিয়ালি সব ইনফরমেশন পাবো আমি তোমাদেরকে টাইম টু টাইম ম্যাম একটা কথা ছিল আমাদের, কারণ অনেকে তো বাড়িতে আসে, তারপর অনেকে যারা বাড়িতে এসে তারা বই নিয়ে যায় নাই, এখন তারা বাড়ি থেকে আসতেও পারতেছে না, তারপর ওদের নেটওয়ার্কও উইক, অনেক ক্লাসও জয়েন করতে পারতেছে না, এমন তো ওদের কি হবে ম্যাডাম? আচ্ছা, তাহলে আমাদের যে অনেকেই ফ্যামিলিতে অসুস্থ, অনেকেই করোনায় আক্রান্ত, অনেকেই মেন্টালি এখনো মানে প্রিপেয়ার নাই এগুলোর জন্য আসলে ম্যাডাম। আমাদেরকে ওরা মানে ওরা আমাকে প্রতিদিন কল করে বলতেছে ওরা অসুস্থ, আমি ট্রিটমেন্ট করতে পারতেছি না, ওদের ফুল ফ্যামিলি অসুস্থ, ফিভার, তারপর আমাদের তো একজনের ফ্যামিলি বাবাও মারা গেছে, তো ওরা নিজেরও অসুস্থ, ওরা হসপিটালাইজড, ও নিজেও অসুস্থ, ও সাসপেক্টেড, তেমন এমবিবিএস এর একজন আছে। আচ্ছা, আমি যে যখন আমাদের মিটিং হবে, আমি তোমার এই পয়েন্টটা জানাবো। তাহলে যেমন ধরো আমরা যখন নর্মালি পরীক্ষাগুলো নেই তখন কি সবসময় 100% থাকে? কারো না কারো টুকটাক একটু, হয়তো ধরো 90% থাকে, এখানে আমি ধরলাম 80% প্রেজেন্ট থাকবে, তাই না? আর যেগুলো স্পেশাল কেস ওদেরকে ওভাবে আমাদেরকে স্পেশাল কনসিডারেশন আনতে হবে, যেগুলো একদম খুবই কি বলবো লজিক্যাল আছে, যে তাদের কজ আছে যে হ্যাঁ আমাদের এই সমস্যা। তাহলে আমি এই জিনিসগুলো জানাবো। এটা তার 100% সবার না, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে তোমার একটা জেনারেল নোটিস, যে তোমরা মোটামুটি নিজের থেকে, আমাকে এটা অফিস থেকে যা বলা হয়েছে আমি তোমাদেরকে জাস্ট কনভে করেছি। ক্লিয়ার? ইয়েস ম্যাডাম। ওকে, তাহলে তোমাদের কি আর কিছু জানার আছে? ওকে, এমবিবিএস যদি পরীক্ষা ডেটও পরে আমাদের কি টাইম দিবে না পড়ার জন্য? এখন থেকে তো পড়া সেদিন তো বলে দিলাম তোমাকে, আগে থেকে বলে দিলাম না?
ডেট তো দিবে, তো এখন থেকে তুমি পড়া শুরু করে দিবে, কারণ আমাদের তো কালকে মোটামুটি ইনফর্মালি বলে দিয়েছে, আমি আজকেই তোমাদেরকে বলে দিলাম, তাই না? জি তোমরা ম্যাডাম। মোটামুটি তো বুঝতে পেরেছো? আর কিছু? আর কিছু জানার আছে? নো ম্যাম। ওকে, সো সবাইকে অনেক অনেক কি বলবো, তোমরা ধৈর্য ধরে প্ল্যান করে যাচ্ছি। যদি কারো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপে লিখতে পারো, আমি ইমিডিয়েট না হলেও পরে জেনে আমি তোমাদেরকে চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। ওকে, আর ভালো থেকো Yes, ma'am. সবাই।